নেতাজি মানেই একটা স্বপ্ন, দেশকে স্বাধীন করা। নেতাজি মানেই বীরের মতো ইংরেজদের সাথে লড়া। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাদের ভূমিকা রয়েছে, যাদের অক্লান্ত সংগ্রাম এবং আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি, সেই বীর স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে নেতাজি ছিলেন অন্যতম। দেশবাসীর প্রতি নেতাজির অগ্নিঝরা আহ্বান আজও আমাদের মধ্যে শিহরণ জাগায়। কোথাও তিনি বলছেন, ভারত ডাকছে, রক্ত ডাক দিয়েছে রক্তকে, উঠে দাঁড়াও, আমাদের নষ্ট করার মতো সময় নেই, অস্ত্র তোলো, যদি ভগবান চান আমরা শহীদের মৃত্যুবরণ করব। আবার কোথাও তিনি বলছেন, স্বাধীনতা কেউ কাউকে দেয় না, তাকে ছিনিয়ে নিতে হয়। আবার কোথাও তিনি বলেছেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সেই বীর স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালের 23শে জানুয়ারি অর্থাৎ আজকের দিনে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম জানকীনাথ বসু, যিনি পেশায় ছিলেন একজন আইনজীবী, এবং তার মাতার নাম প্রভাবতী দেবী, যিনি ছিলেন একজন ধার্মিক মহিলা। নেতাজি সুভাষচন্দ্র বসু খুব মেধাবী একজন ছাত্র ছিলেন। 1911 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতার মধ্যে প্রথম হয়েছিলেন। তাছাড়া সর্বভারতীয় সিভিল সার্ভিস অর্থাৎ ICS পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অর্জন করেছিলেন। তিনি চাকরির নিয়োগপত্রও পেয়েছিলেন। তিনি পারতেন চাকরি নিয়ে সুখী জীবন কাটাতে, কিন্তু দেশমাতৃকা যেখানে পরাধীন, সেখানে তার বীর সন্তান কিভাবে সুখে থাকতে পারে? তিনি ইংরেজদের আন্ডারে চাকরি নিলেন না। তিনি ইংল্যান্ড থেকে দেশে ফিরে দেশবাসীকে স্বাধীনতা সচেতন করার জন্য স্বরাজ নামক একটি পত্রিকায় লেখালেখি শুরু করলেন। এই সময় তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সংস্পর্শে আসেন এবং তার সহযোগিতায় ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। তিনি দুইবার জাতীয় কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন। দীর্ঘ প্রায় 20 বছর তিনি জাতীয় কংগ্রেসে থেকে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেন। 20 বছরের মধ্যে সুভাষচন্দ্র মোট 11 বার গ্রেপ্তারও হয়েছিলেন। যাই হোক, একটা সময় সুভাষচন্দ্র মনে করলেন, শুধুমাত্র অহিংসা এবং সত্যাগ্রহের নীতি ভারতের স্বাধীনতা লাভের জন্য যথেষ্ট নয়, একটি সশস্ত্র আন্দোলনেরও প্রয়োজন রয়েছে। তিনি জাতীয় কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন। ইতিমধ্যে শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধের একদিকে থাকে অক্ষশক্তি অর্থাৎ জার্মান, ইটালি, জাপান, এবং অপরদিকে থাকে মিত্র শক্তি অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এবং তাদের সহযোগী কিছু দেশ। সুভাষচন্দ্র চিন্তা করেছিলেন, এই হলো সুবর্ণ সুযোগ। ঐতিহাসিকদের মতে এখানে সুভাষচন্দ্র 3টি দৃষ্টিকোণ থেকে বিষয়টা বিবেচনা করেছিলেন। প্রথমত, যুদ্ধকালীন সময়ে ব্রিটিশ বাহিনী দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। এই সুযোগে যদি ভারতীয় ব্রিটিশ বাহিনীর উপর আঘাত হানা যায়, তাহলে সহজেই ভারত থেকে ব্রিটিশদের তাড়ানো সম্ভব হবে। দ্বিতীয়ত, এই সময়ে ব্রিটেনের অপোনেন্ট বাহিনী অর্থাৎ জার্মান, ইটালি, জাপানের প্রত্যক্ষ সামরিক সহযোগিতা পাওয়া যাবে। তৃতীয়ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় বাহিনী ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে যোগদান করেছিলেন। সুভাষচন্দ্র বসু ভেবেছিলেন, এই সময়ে যদি ইংল্যান্ড বিরোধী শক্তি অর্থাৎ জার্মান, জাপান বাহিনীর সহযোগিতায় ভারতের ব্রিটিশ বাহিনীর উপর আক্রমণ করা যায়, তাহলে হামলার খবর পেয়ে বিপুল সংখ্যক ভারতীয় সৈন্য ব্রিটিশ বাহিনী ছেড়ে সেই বাহিনীতে যোগ দেবে। যদিও বাস্তবে তা হয়নি। নেতাজি সুভাষচন্দ্র বসু তখন গৃহবন্দী ছিলেন।
সেই অবস্থায় তিনি গোপনে ছদ্মবেশে আফগানিস্তান সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানি চলে যান। সেখানে তিনি জার্মানির তৎকালীন শাসক হিটলারের সাথে দেখা করেন এবং সাহায্যের আবেদন করেন। তবে হিটলারের কাছ থেকে কোনো রকম সহযোগিতার আশ্বাস না পেয়ে এক প্রকার নিরাশ হয়ে তিনি সেখান থেকে জাপানে চলে যান। সেখানে আগে থেকেই জাপানের হাতে বন্দী ভারতীয় সৈনিকদের নিয়ে বাঙালি জাতীয়তাবাদী নেতা রাসবিহারী বসু ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি নামে একটি বাহিনী গঠন করেছিলেন আগে থেকেই। রাসবিহারী বসু 1943 খ্রিস্টাব্দে এই সেনাবাহিনীর দায়িত্ব সুভাষচন্দ্র বসুকে হস্তান্তর করেন। নারী বাহিনী সহ এতে প্রায় 85,000 সৈন্য ছিল। পরে এই বাহিনীরই নামকরণ করা হয় আজাদ হিন্দ ফৌজ। নেতাজি এই আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব দান করে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে ইম্ফল ও ব্রহ্মদেশ সীমান্তে যুদ্ধ পরিচালনা করেন। বহু বাধা বিঘ্ন, খাদ্য ও অস্ত্রের অভাব সত্ত্বেও আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে ভারতের অভ্যন্তরে প্রায় 241 কিমি পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। এই যুদ্ধে আজাদ হিন্দ বাহিনীর প্রায় 4,000 সেনা শহীদ হয়েছিলেন। ঠিক এই সময় আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি নামক দুটি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করায় জাপান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। যেহেতু আজাদ হিন্দ ফৌজের সামরিক সহযোগিতাই ছিল জাপান, তাই জাপানের আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে আজাদ হিন্দ বাহিনীও আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ঐতিহাসিকদের মতে 1945 সালের 18 আগস্ট জাপানের তাইহোকু বিমানবন্দরে সুভাষচন্দ্র বসুকে বহনকারী জাপানি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু ঘটে। তবে এর সত্যতা নিয়ে নানা কৌতূহল রয়েছে। কেউ কেউ বলেন তিনি আজও বেঁচে আছেন। 1897 থেকে 2024 অর্থাৎ প্রায় 126 বছর বেঁচে না থাকাটাই স্বাভাবিক। তিনি জীবিত আছেন কিনা জানি না, তবে দেশবাসীর অন্তরে তিনি চির অমর হয়ে আছেন। দেশের স্বাধীনতার জন্য তার অক্লান্ত সংগ্রাম ও আত্মত্যাগ দেশবাসী আজও শ্রদ্ধার সাথে স্মরণ করে।